আজকের গল্প শেষ রাতের ট্রেন। এই চা গরম চিকন একটা গলায় চিৎকার করে চলেছে মিশকালো একটা লোক, হাতে এক বিশাল আকারের চায়ের ফ্লাস্ক। চিল্লাতে রাজু সাহেবের সামনে মিনেক টিনেক ধরে ঘুরঘুর করছে। যতবার রাজু সাহেবের সামনে যাচ্ছে ততবার রাজু সাহেব বিরক্ত হচ্ছেন, কিন্তু চাওয়ালার কোনো ভূক্ষেপ নেই। লাকসাম স্টেশনের ওয়েটিংয়ে রাজু সাহেব আজ রাতে গুটি কয়েক যাত্রীর মাঝে একজন। শুটবুট পরা বলে রাজু সাহেবের দিকে বারবার এগিয়ে আসছে একের পর এক হকার। তিনি সবাইকে ফিরিয়ে দিয়েছেন, ওনার মা ওনাকে ভরপেট খাইয়ে দিয়েছে, আর পই করে বলে দিয়েছে যেন তিনি কোনো রাস্তার খাবার না খায়, আর মায়ের কথা কোনোদিন ফেলতে পারে না। এই ডিম সিদ্ধ বলে একটা ছোট্ট বাচ্চা এসে ডিমের ছুরিটা রাজু সাহেবের সামনে রেখে বলল, স্যার একটা ডিম নেবেন, অনেক ভালো লাগবে। বলে একটা ডিম সিদ্ধ নিয়ে ছোলা শুরু করে দিল। রাজু সাহেব ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন ডিমওয়ালা ছেলেটার দিকে। তারপর গলাটা একটু চড়িয়ে বললেন, তোমাকে কি আমি ডিম ভাঙতে বলেছি? তুমি ডিম ভাঙছো কেন? হলদে দাঁত বের করে ছেলেটা একগাল হেসে বলল, স্যার সবাইকে 8 টাকা করে দিই, আপনাকে নয় 6 টাকাই দেব। বলে ডিমটা একটা কাগজে নিয়ে চামচ দিয়ে 2 ভাগ করে নুন ছিটিয়ে দিল রাজু সাহেবের হাতে। রাগে মাথায় জ্বলতে শুরু করলো ওনার, কিন্তু একটু পরেই নিজেকে সামলে নিয়ে বললেন, না আমি খাবো না, তুমি টাকা নিয়ে বিদায় হও। বলে ম্যানিব্যাগ থেকে 10 টাকার একটা নোট দিয়ে এলেন ছেলেটাকে। ছেলেটা নোটটা নিয়ে ডিমটা রাজু সাহেবের পাশে বেঞ্চে রেখে চলে গেল হনহন করে। সেই ছেলেটার চলে যাওয়া দেখে ওনার মাথার ভিতরে রাগে জ্বলতে শুরু করলো, কিন্তু তিনি মনে মনে বিড়বিড় করে কি যেন একটা বলে আবার মনোযোগ দিলেন ট্রেন লাইনের দিকে তাকিয়ে থাকা। রাজু সাহেব থাকেন ঢাকায়, একা একটা ফ্ল্যাটে ভাড়া করে। উনি ঢাকা হাইকোর্টের একজন উকিল, মা থাকে লাকসামের ফুল্লগ্রামে। উনি অনেক চেয়েছেন মাকে সাথে করে ঢাকায় নিয়ে আসতে, কিন্তু ওনার বাবা কবর ছেড়ে ওনার মা আসতে কখনোই রাজি হননি। উনি ওনার স্বামীর কবর ছেড়ে কোথাও যান না, তাই আর রাজু সাহেবের সাথেও তিনি যাচ্ছেন না। ওনাকে যাতায়াতে দেওয়া হয়েছে সুনামগঞ্জ প্রফেসরে অকমল সাহেবের বাসায়। প্রফেসর অকমল মেয়ের সাথে রাজু সাহেবের বিয়ের কথা চলছে 2 সপ্তাহ ধরে। শেষ মেয়ে দেখার জন্য অকমল সাহেবের রাজু সাহেবের পরিবারকে ডেকে পাঠান, কিন্তু রাজু সাহেবের মা যেতে রাজি হননি। তাই শেষ পর্যন্ত বিয়ে করার জন্য নিজেকেই একা যেতে হচ্ছে রাজু সাহেবের। ওনার কোনো ভাই বোন নেই যে ওনার সাথে যাবেন, তাই একাই মাঘের শীতের রাতে তিনি টিকিট কেটে প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন ঢাকার সিলেটগ্রামে ট্রেনের জন্য। স্যার পেপার নেন, পেপার নেন, গরম খবর, মজার খবর। বলে ওনার সামনে এসে 18-19 বছরের একটা ছেলে এসে মাসিক পত্রিকা যাচতে লাগলো। তিনি মুখ ফিরিয়ে নিলেন। তিনি যাত্রাপথে ঘুমিয়ে কাটান এবং রংচঙে পত্রিকা উনি ওনাকে কখনোই টানেননি। উনি বেশির চেয়ে বেশি দৈনিক পত্রিকা পড়েন, কিন্তু ছেলেটা নাছোড়বান্দা, ওনাকে পেপার বিক্রি করেই ছাড়বে। শেষে বিক্রি করতে না পেরে একটা নগ্ন ছবিওয়ালা চটি বই রাজু সাহেবের সামনে ধরে নাচতে বলল, স্যার দেখেন কত গরম জিনিস নেবেন? স্যার আরও ভালো জিনিস আছে। বলে দাঁত বের করে হাসতে লাগলো। এবার রাজু সাহেব চোখ বড় করে এমনভাবে তাকালেন যে ছেলেটা প্রায় পালিয়ে বাঁচল। উনি এবার নিজের ব্যাগ থেকে একটা শরৎ সাহিত্য বার করে পড়তে শুরু করলেন। কিছুক্ষণ আগে স্টেশন মাস্টার জানিয়েছেন ট্রেন আসতে আরও 2 ঘন্টা লাগবে, তাই এই 2 ঘন্টা কিভাবে কাটাবেন তিনি বুঝে উঠতে পারছেন না। শরৎবাবুর বইয়ে চোখ বোলাতে তিনি খেয়াল করলেন ওনার পাশের হাত 20 দূরে একটা দম্পতি নিজের মাঝে গল্পগুজব করছে। তিনি প্রথমে উঠে গিয়ে ওনাদের সাথে ভাব জমাবেন বলে চিন্তা করেছিলেন, কিন্তু পরে চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেললেন। একটু পরে ঢাকা গ্রামের ট্রেন আসবে, ওনারা উঠে চলে গেলেন সেই ট্রেনে করে। ভাব দেখে ওনার নতুন বিবাহিত বলে মনে হলো।
মনে মনে চিন্তা করতে করতে উনি আবার পড়ায় মনোযোগ দিলেন, কিন্তু হঠাৎ করে খেয়াল করলেন ওনার চারপাশে কেমন যেন শুনশান, কোনো সাড়া শব্দ নেই। বই থেকে মাথা তুলে কান পেতে শুনতে চেষ্টা করলেন রাজু সাহেব, কিন্তু তিনি কোনো শব্দ শুনতে পেলেন না। মাথা তুলে দুপাশ দেখলেন, হালকা টিমটিমে 40 ওয়াটের বাতি জ্বলছে 4টে। এরপর চারপাশে অন্ধকার আরও গাঢ় বলে মনে হলো ওনার। এরপর মাঝে মাঝে মাঘ মাসের কুয়াশাও আছে। উনি কান পেতে থাকলেন অনেকক্ষণ, না কোনো ঝিঁঝি পোকার ডাকও শুনতে পেলেন না। এমনিতে তিনি দুঃখর উকিল হলেও একাকিত্বে কিছুটা ভয় পান, তাই বেঞ্চ থেকে উঠে গিয়ে স্টেশন মাস্টারের রুমের দিকে এগিয়ে গেলেন। কিন্তু সেখানে গিয়েও তিনি হতাশ হলেন। সেখানে একটা পাগলি ছাড়া আর কেউ নেই। স্টেশন মাস্টারের কোনো ফাঁক চলে গেছে নিজের বাড়িতে, এটা উনি টের পেলেন না। স্টেশন মাস্টারের বেঁধে দেওয়ার সময়ের বাকি আছে মাত্র 10 মিনিট। তিনি ঘড়ি দেখতে দেখতে এসে বসলেন ওনার আগের সিটে, এবং বসতে গিয়ে হঠাৎ দেখলেন ওনার পাশে এক বৃদ্ধ মহিলা বসে আছেন। উনি গলা খাঁকড়ে দিয়ে গিয়ে বসলেন মহিলার পাশে। এই ঠান্ডায় মহিলা অনেক কুঁকড়ে আছেন, সাদা শাড়ি পরে আছেন তিনি, মুখটা অনেক ঢাকা ঘোমটার আড়ালে। রাজু সাহেব ভাবতে লাগলেন, এই শুনশান রাতে মহিলা বসে আছেন কেন? কে তিনি? কেন এলেন এখানে? এমনটা ভাবতে ভাবতে মহিলা নিজেই বললেন, ভাবছেন তো আমি কেন এখানে? শুনেই রাজু সাহেব বেশ চমকে উঠলেন। মহিলার গলার আওয়াজ অনেক ভাঙা, শুনে মনে হচ্ছে উনি অনেক কষ্ট করে কথা বলছেন। কথাটা বলেই তিনি রাজু সাহেবের দিকে তাকালেন। রাজু সাহেব সেই দৃষ্টির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলেন না। ভয়ে শরীরটা ভেতর থেকে ঘেমে উঠল ওনার, এবং শীতের মাঝে তিনি ভেবেছিলেন কোনো এক ভূত ওনার পাশে বসে থাকবে। আস্ত মানুষ থেকে কিছুটা স্বস্তি পেলেও মহিলার চোখ দুটো দেখে উনি ভয় পেয়ে গেলেন। আমি সুনামগঞ্জ যাব বাবা, সেখানে আমার ছেলে আর কাছে যাব। শুনেছি ট্রেন আসতে অনেকক্ষণ বাকি, তাই আমি ঘর থেকে বের হয়েছি দেরিতে। এখন আসলাম। ঘরের পাশেই মাস্টার সাহেব থাকেন, তিনি আমাকে বললেন 5 মিনিট পরেই ট্রেন আসবে, তাই আমি চলে আসলাম। আপনার কোনো অসুবিধা নেই তো এখানে বসলে? বলেই জলজলে চোখে তাকালেন বৃদ্ধা রাজু সাহেবের দিকে। রাজু সাহেব বেশ অস্বস্তি হলো এই প্রশ্ন শুনে। তিনি মনে মনে অনেক কিছু চিন্তা করলেও ভদ্রতার খাতিরে বললেন, না না, কোনো সমস্যা নেই, আপনি বসলে আমি তো এখানে বসার সিট দখল করে রাখতে আসিনি। বলে বইটা খুলে পড়তে শুরু করে দিলেন। আর মিনিট খানেক পরেই ট্রেন আসলো। তিনি টবগির সামনে এসে সিটে বসলেন। টবগিটা এসে থামলো ট্রেনের সামনে। উনি আস্তে করে উঠে পড়লেন ট্রেনে। ওনার পিছু পিছু বৃদ্ধা মহিলাও উঠলেন। ওনাদের সিট থেকেই বগিতে পড়েছে, এবং যথারীতি সেই বগিতে আর কোনো মানুষজন নেই। সিটে বসেই রাজু সাহেব বইটা ব্যাগে ঢুকিয়ে আস্তে করে ঘুমিয়ে পড়বেন বলে মনস্থির করলেন। তিনি বই ব্যাগ গুছিয়ে বসতে যাবেন, এমন সময় স্টেশন মাস্টারের রুমে বসে থাকা সেই পাগলি রাজু সাহেবের বগির বাইরে থেকে জানলা দিয়ে রাজু সাহেবকে চিৎকার করে বলতে লাগলো, ওই তুই যাস না ওই ট্রেনে, এই ট্রেনে তোর শেষ কইরা দিবে, তুই যাস না, অমঙ্গল হইবে, ঘোর অমঙ্গল। চিৎকার করে বলতে বলতেই ট্রেন ছেড়ে দিল। রাজু সাহেব মনে মনে পাগলের প্রলাপ বলে হেসে ব্যাগটা মাথার উপর রেখে দিল। হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করলেন। ততক্ষণ ট্রেনের গতি পেরিয়ে গেল লাকসাম স্টেশন, কিন্তু একটা গুনগুন শব্দে রাজু সাহেবের ঘুম ভেঙে গেল। তিনি গলা বাড়িয়ে বাইরে তাকিয়ে দেখলেন ওনার বগি থেমে আছে, ট্রেন চলছে না। চারিদিক প্রচণ্ড বাতাসের শোঁ শব্দ হচ্ছে। এই শব্দে ওনার ঘুম ভেঙে গেল। উনি বাইরে যাওয়ার গেটের দিকে গেলেন। অনেক কষ্ট করে সেই গেট খুলে যা দেখলেন, ওনার তাতে হার্টবিট বেড়ে গেল অনেক গুণ। দেখলেন ওনার বগির কোনো দিকেই কোনো বগি নেই। উনি হয়তো খেয়াল করেননি যে উনি শেষ বগিতেই উঠেছিলেন, এবং চলতি পথে কোনোভাবে ওনার বগির সাথে মূল ট্রেনের সংযোগ ছেড়ে গেছে। ভাবতেই উনি ঘেমে গেলেন। কেউ নেই চারপাশে, শুনশান নীরবতা, এমনকি বগিতেও কেউ নেই, চারিদিকে ফাঁকা।
একটা জায়গায় তিনি একা একা ট্রেনের বগিতে, চিন্তা করতেই ওনার ঘাড়ের ঘাম পাশ দিয়ে ব্যথা করতে লাগলো। ওনার কয়েক বছর ধরে হাই প্রেশার, উনি বুঝতেই পারলেন না উনি কি করবেন। মাথার উপর আকাশ ছাড়া কিছুই ভালোভাবে খেয়াল করতে পারছেন না। বগিতে বসে থাকতে পারছেন না, অন্ধকার বগি, বাইরে ঝড়। এমন সময় হাঁটতে হঠাৎ করে ঝড় থেমে গেল। উনি এবার সত্যি ভয় পেয়ে গেলেন এবং ঠিক সেই সময় খুট করে একটা শব্দ হলো। শব্দটা এসেছে বগির পেছন দিক থেকে। উনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানের বিপরীত দিক থেকে ওনার ভালোভাবে খেয়াল করতে চেষ্টা করলেন। দেখলেন সেই ঘুমটা পড়া বৃদ্ধা এসে সামনে দাঁড়ালো। ওনার গলা চেপে ধরলো প্রচণ্ড শক্তিতে। এক ঝটকায় ওনার ঘুম ভেঙে গেল। উনি তো এতক্ষণ স্বপ্ন দেখছিলেন। বইটা কুলের ওপর রেখেই তিনি ঘুমিয়েছিলেন। চারপাশে সেই কোলাহল শুনে শরীর কিছুটা শক্তি পেলেন। তারপরে দেখলেন ওনার সামনে এসে দাঁড়িয়েছে সিলেটগামী ট্রেন। ওনার বগির নম্বরটা ট। উনি দেরি না করে উঠে বসলেন ওনার বগিতে। ওনার জিনিসপত্র গুছিয়ে নিতেই তিনি একটা চিৎকার শুনতে পেলেন বাইরে। কোত্থেকে একটা পাগলি এসে চিৎকার করে বলল, তুই যাস না এই ট্রেনে, এই ট্রেন তোর জন্য ভালো না, এই ট্রেন তোকে শেষ করে দেবে, তুই যাস না, অমঙ্গল হবে, ঘোর অমঙ্গল। তিনি স্বপ্নের সাথে মিলাতে মিলাতে ট্রেন ছেড়ে দিলেন। উঠে জিজ্ঞাসা করবেন ভাবছিলেন পাগলটাকে, কিন্তু ট্রেন ছেড়ে দেওয়ায় তিনি পাগলিকে কিছু বলতে পারলেন না। তিনি এসে তার সিটে বসতে গিয়ে হঠাৎ খেয়াল করলেন পুরো বগি খালি, কিন্তু একদম শেষ থেকে একটা কাঁথা মুড়ি দিয়ে কেউ একজন বসে আছে এবং তিনি সিট পেয়েছেন একদম শেষ বগিতে। ওনার বগির পরে আর কেউ নেই। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।